The Bangladeshi passport is not valid in Israel. We do not recognize this document, and that is why the passport has been thrown onto the floor. This passport is valid for all countries of the world except Israel. অর্থাৎ এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ। এই শব্দটি কেবল একটি প্রত্যাখ্যান নয়, এটি একটি স্বপ্নভঙ্গের শব্দ। এটি বিদেশে উচ্চশিক্ষার জন্য বছরের পর বছর ধরে জমানো টাকার অপচয়ের শব্দ। এটি অসুস্থ স্বজনকে শেষ দেখা দেখতে না পারার বেদনার শব্দ। এটি জীবন বাঁচানোর জন্য জরুরি চিকিৎসার দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের জন্যে সবুজ রঙের এই পাসপোর্টটি শুধু একটি ভ্রমণনথি নয়, এটি তাদের আকাঙ্ক্ষা, তাদের ভবিষ্যৎ এবং বিশ্বের বুকে তাদের পরিচয়ের প্রতীক। কিন্তু সম্প্রতি এই পরিচয়ের প্রতীকটি এক গভীর সংকটের মুখোমুখি। একের পর এক দেশ বাংলাদেশিদের জন্য তাদের দরজা বন্ধ করে দিচ্ছে। ভিসা আবেদন প্রত্যাখ্যান বা বিলম্বিত করা যেন একটি নতুন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু কেন? কোন দেশ বাংলাদেশের পাসপোর্ট নিষিদ্ধ করেছে? আর এই সংকটের মূল কারণটাই বা কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এক জটিল এবং উদ্বেগজনক সত্যের মুখোমুখি হব। আপনার প্রশ্নের সরাসরি এবং সহজ উত্তর হল ইসরায়েল। বাংলাদেশ সরকার তার নাগরিকদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিটি বাংলাদেশি পাসপোর্টের পাতার একসময় স্পষ্টভাবে লেখা থাকত, "দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল"। অর্থাৎ এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ। যদিও 2021 সালে নতুন পাসপোর্ট থেকে এই বাক্যটি সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছিল, তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ইসরায়েলের প্রতি বাংলাদেশের নৈতিকত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সম্প্রতি 2025 সালের এপ্রিলে সেই পুরনো নিষেধাজ্ঞাটি পাসপোর্টে পুনরায় যুক্ত করা হয়েছে, যা ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের সংহতিরই প্রতিফলন। কিন্তু এখানেই গল্পটি একটি অপ্রত্যাশিত মোড় নেয়। এই নিষেধাজ্ঞাটি বাংলাদেশিদের ওপর চাপিয়ে দেওয়া কোনো বিদেশি সিদ্ধান্ত নয়, বরং এটি বাংলাদেশ সরকারের নিজস্ব পররাষ্ট্রনীতির অংশ। সুতরাং যে প্রশ্নটি আজ লক্ষ লক্ষ বাংলাদেশিকে উদ্বিগ্ন করছে তা ইসরায়েলকে নিয়ে নয়। আসল সংকটটি হল, কেন বিশ্বের অন্যান্য দেশগুলো যারা ঐতিহাসিকভাবে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত ছিল, তারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। আসল গল্পটি একটি দেশের নয়, বরং বহু দেশের। এটি একটি আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার গল্প নয়, বরং বহু অনানুষ্ঠানিক কিন্তু কঠোর বিধিনিষেধের এক নীরব মহামারীর গল্প। ইসরায়েলের ওপর এই স্ব-আরোপিত নিষেধাজ্ঞার শেকড় বাংলাদেশ জন্ম ইতিহাসের সাথে গভীরভাবে জড়িত। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থন তার পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি। এই সম্পর্কটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই শুরু হয়েছিল। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধে বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য একটি মেডিকেল টিম ও ত্রাণ পাঠিয়েছিল। 1974 সালে শেখ মুজিবুর রহমান এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাতের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক হয়, যা এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করে। এরপর ঢাকায় পিএলওর একটি অফিস খোলার অনুমতি দেওয়া হয় এবং বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক ফোরামে সোচ্চার থেকেছে। কিন্তু এই সংহতির গল্পের গভীরে লুকিয়ে আছে এক বিরাট ঐতিহাসিক পরিহাস। বাংলাদেশ যখন ফিলিস্তিনিদের পক্ষে তার অবস্থান স্পষ্ট করছিল, তখন একটি অপ্রত্যাশিত জায়গা থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল। 1972 সালের ফেব্রুয়ারিতে যে কয়েকটি দেশ প্রথম স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে ইসরায়েল ছিল অন্যতম। কিন্তু তৎকালীন বাংলাদেশ সরকার ফিলিস্তিনি সংহতির কারণে সেই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। এর চেয়েও আশ্চর্যজনক তথ্য হল, 1971 সালের মুক্তিযুদ্ধে ইসরায়েল শুধু বাংলাদেশকে মৌখিক সমর্থনই দেয়নি। বিভিন্ন ঐতিহাসিক গবেষণা থেকে জানা যায়, ইসরায়েল ভারতের মাধ্যমে মুক্তিবাহিনীকে গোপনে অস্ত্রশস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ দিয়েও সহায়তা করেছিল। এটি একটি গভীর পরিহাস যে দেশটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল, সেই দেশের বিরুদ্ধেই বাংলাদেশ তার পাসপোর্টে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এই সিদ্ধান্তটি প্রমাণ করে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি শুরু থেকেই আদর্শগত সংহতিকে কৌশলগত বাস্তবতার উপরে স্থান দিয়েছে।
এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি বোঝা আজকের সংকটকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের গল্পটি যেখানে শেষ হয় সেখান থেকেই আজকের আসল সংকট শুরু হয়। এটি একটি নীরব জাতীয় সংকট, যেখানে হাজার হাজার মানুষ বৈধ এবং অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করছে, যার ফলে বাংলাদেশি পাসপোর্টের মান এবং গ্রহণযোগ্যতা বিশ্বজুড়ে ক্রমাগত হ্রাস পাচ্ছে। এটি এখন আর কোনো একটি দেশের বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে একের পর এক দেশ বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠিন থেকে কঠিনতর করে তুলছে। এই সংকটের সবচেয়ে বড় এবং তাৎক্ষণিক আঘাতটি এসেছে নিকটতম প্রতিবেশী ভারতের কাছ থেকে। 2024 সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পরপরই ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রদান বন্ধ করে দেয়, এবং 1 বছরেরও বেশি সময় পরেও সেই নিষেধাজ্ঞা বহাল আছে। এই সিদ্ধান্তের প্রভাব অমোঘ। 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ পর্যন্ত প্রায় 1 কোটি বিদেশি পর্যটকের মধ্যে 21 লক্ষেরও বেশি ছিলেন বাংলাদেশি, যা ভারতকে বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি পর্যটক দিয়েছে। ভারতের কারণ হিসেবে নিরাপত্তা উদ্বেগ উল্লেখ করেছে, কিন্তু এর প্রভাব শুধু পর্যটনে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। বর্তমানে শুধুমাত্র মানবিক কারণে অত্যন্ত সীমিত সংখ্যক মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। এর চেয়েও বড় সমস্যা হলো, ঢাকাতে অনেক ইউরোপীয় দেশের দূতাবাস নেই। সেসব দেশের ভিসার জন্য আবেদন করতে বাংলাদেশিদের দিল্লির দূতাবাসে যেতে হয়, যার জন্য একটি ভারতীয় ভিসা অপরিহার্য। ভারতের এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশিদের জন্য শুধু ভারতের দরজা বন্ধ হয়নি, বরং ইউরোপ সহ বিশ্বের অন্যান্য অনেক দেশের দরজাও কার্যত বন্ধ হয়ে গেছে। ভারতের এই একটি সিদ্ধান্তই একটা ডমিনো এফেক্টের মতো কাজ করছে, যেটা বাংলাদেশি পাসপোর্টকে বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলছে। ভারতের দেখানো পথে হেঁটেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। একসময় বাংলাদেশিদের জন্য ভিসা অন অ্যারাইভালের সুবিধা দেওয়া ইন্দোনেশিয়া এখন মানব পাচারের অজুহাতে সেই সুবিধা বন্ধ করে দিয়েছে। ভিয়েতনাম বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। পর্যটকদের অন্যতম জনপ্রিয় গন্তব্য থাইল্যান্ড, যেখানে আগে 1 সপ্তাহের মধ্যে ই ভিসা পাওয়া যেত, সেখানে এখন ভিসা প্রসেস করতে 40 থেকে 50 দিন সময় লাগছে। এই প্রতিটি সিদ্ধান্তই একটি বৃহত্তর আঞ্চলিক প্রবণতার ইঙ্গিত দেয়। বাংলাদেশি ভ্রমণকারীদের প্রতি অবিশ্বাস এবং কঠোরতা বাড়ছে। সংকটটি এশিয়াতেই সীমাবদ্ধ নেই, এর ঢেউ আছড়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও, যা বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হিসাবে পরিচিত। সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ইস্যুকৃত ভিসার সংখ্যা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। এখন দিনে গড়ে মাত্র 30 থেকে 50 জন বাংলাদেশি ইউএইর ভিসা পাচ্ছেন। এই পদক্ষেপটি সরাসরি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহের উপর এক গুরুতর হুমকি। লক্ষ লক্ষ বাংলাদেশি মধ্যপ্রাচ্যে কাজ করে এবং তাদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে। সম্প্রতিকালের তথ্য অনুযায়ী ইউএই, কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো থেকে রেমিটেন্স প্রবাহে মন্দা দেখা দিয়েছে। ইউএই থেকে রেমিটেন্স, যেখানে 1 মাসে 6,201 কোটি টাকা ছিল, তা কয়েক মাসের ব্যবধানে 3,382 কোটি টাকায় নেমে এসেছে। এটি স্পষ্ট প্রমাণ করে যে কিভাবে কূটনৈতিক সংকট কিভাবে একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে আঘাত করতে পারে। পাসপোর্টের অবমূল্যায়ন এখন শুধু ভ্রমণের অসুবিধা নয়, এটি এখন লক্ষ লক্ষ পরিবারের জীবিকা এবং দেশের অর্থনীতির জন্য একটি অস্তিত্বের সংকট। কেন হঠাৎ করে বিশ্ব বাংলাদেশের প্রতি এতটা কঠোর হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকাতে হবে। 2024 সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর দেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি এই সংকটের মূল কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক গণমাধ্যম এবং কূটনৈতিকদের বর্ণনায় বাংলাদেশ এমন একটি দেশে পরিণত হয়েছে যা মোবোক্রেসি বা উচ্ছৃঙ্খল জনতার শাসনে আচ্ছন্ন। এই অস্থিরতা পরিস্থিতি বিদেশি সরকারগুলোর জন্য এক বড় সতর্ক সংকেত। যুক্তরাজ্য এবং কানাডার মতো পশ্চিমা দেশ বাংলাদেশে ভ্রমণের বিষয়ে তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, যা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তির চরম অবনতি প্রমাণ করে। একটি দেশের পাসপোর্টের শক্তি তার অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর নির্ভর করে। যখন একটি দেশ নিজেই অস্থির থাকে, তখন তার নাগরিকরা আন্তর্জাতিক অঙ্গনে সন্দেহের পাত্র হয়ে পড়েন। এই অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কূটনৈতিক ব্যর্থতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সরকারের প্রথম এবং প্রধান ব্যর্থতা হিসেবে ভারতের সাথে ভিসা সংকট সমাধানে নিষ্ক্রিয়তাকে চিহ্নিত করা হয়েছে।
সংকট সমাধানের জন্য কার্যকর কোনো উদ্যোগ না নিয়ে বরং সরকারের কিছু কর্মকর্তা সামাজিক মাধ্যমে ভারত বিরোধী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে, যা কূটনৈতিক সম্পর্কের জন্য অপরিহার্য পারস্পরিক বিশ্বাস এবং সম্মান নষ্ট করেছে। ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরেও ভিসা সমস্যা নিয়ে কোনো অগ্রগতি হয়নি। একদিকে যখন সবচেয়ে জরুরি কূটনৈতিক সংকটগুলো অমীমাংসিত থেকে যাচ্ছে, তখন অন্যদিকে পাকিস্তান ও ওমানের মতো দেশের সাথে রুটিন চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, যা প্রাধান্য নির্ধারণে ব্যর্থতার ইঙ্গিত দেয়। একটি কার্যকর এবং গতিশীল কূটনীতির অভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশ একঘরে হয়ে পড়ছে। সবকিছুর মূলে রয়েছে একটি গভীর প্রশ্ন: বৈধতার সংকট। একটি পাসপোর্টের মূল্য তার ইস্যুকারী সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বৈধতার উপর ডাইরেক্টলি নির্ভরশীল। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয়, তাই এটি একটি গণতান্ত্রিক বৈধতার অভাবে ভুগছে। বিদেশি রাষ্ট্রগুলো এমন একটি সরকারের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি বা ছাড় দিতে দ্বিধাবোধ করে, যার ভবিষ্যৎ অনিশ্চিত।